দিয়ে ডট দিয়ে সর্ট দিলে সর্ট হয়ে যাবে, ডট দিয়ে রিভার্স করলে ওই লিস্টটা রিভার্স হয়ে যাবে। ওকে, আপনার আলাদা কোনো আবার ক্লাস নিয়ে এসে তার ভিতরে দিতে হচ্ছে না এই ক্ষেত্রে। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, যেমন আমার এই লিস্ট, এটা আমি সর্ট করতে চাই, সো নাম্বারস ডট সর্ট, ও সর্ট করে ফেলবে। ইভেন আপনি বিভিন্ন ধরনের কম্পারিজন মেকানিজমও বলতে পারেন, কিছুর উপর বেস করে সে কম্পারিজন করে সর্ট করবে। ওইদিকে আমি অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না, নাম্বারস ডট রিভার্স দেন, সে এটাকে রিভার্স করে দিবে। ইভেন আপনি যদি চান আপনি বলে দিবেন যে আমি এই ইনডেক্স থেকে শুরু করে এই ইনডেক্স পর্যন্ত, মানে পরবর্তী 6টা ডাটাকে রিভার্স করতে চাই, এটা বলে দেওয়া সম্ভব। সো লিস্টের আলোচনা শেষ। এখন আসেন স্ট্যাক এন্ড কিউ, এই দুইটা ডাটা স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করি। এগুলো আপনারা খুব বেশি শুনে আসছেন, তাই না? স্ট্যাক কিউ, হ্যাশ টেবিল। হ্যাশ টেবিলটা একটু কম শুনছেন, ডিকশনারি কম শুনছেন, বাট স্ট্যাক কিউ অনেক শুনছেন, তাই তো? স্ট্যাক, এই দুইটা আসলে ডাটা স্ট্রাকচার, অর্থাৎ সি শার্পেও এই স্ট্যাক কিউ একদম বিল্ট ইন দেওয়া আছে, আপনার নিজের নতুন করে স্ট্যাক কিউ লিখতে হবে না। আপনার জাস্ট বুঝতে হবে স্ট্যাক কিউ এর মেকানিজমটা আসলে কি। আমি যদি প্রথমে বলি স্ট্যাকের আলোচনা একটু দেখি, স্ট্যাক কোথায় আছে। সো স্ট্যাকের ক্ষেত্রে স্ট্যাক কি বলেন? লাস্ট ইন ফার্স্ট আউট। একদম খুব বেশি যে উদাহরণটা ইউজ করা হয় সেটা কোনটা স্ট্যাকের ক্ষেত্রে? তাই না? ডিশ ওয়াশারের ডিশের থালা, ডিশের কি বলে এটারে, পাত্র যেটা আর কি। অর্থাৎ সে কি করতেছে, যে খাবারগুলো ময়লা হচ্ছে, প্লেট কি করতেছে, সে ডিশ ওয়াশারের পাত্রে এসে রাখতেছে, সো জমা হচ্ছে এর ভিতরে। ডিশ ওয়াশার নিশ্চয়ই হাত ঢুকায় প্রথম কোন পাত্র রাখছে সেটা সে খুঁজে বের করা তার তো দরকার নেই, আছে কি? সে ওইটা নিড ফিল করে না। সো আমাদের অনেক সময় এই ধরনের সিচুয়েশন আসে যে লাস্ট, মানে প্রথম কোনটা সেটা আমার দরকার নাই, লাস্ট কোনটা, লেটেস্ট ডাটা কোনটা, লেটেস্ট ইনফরমেশন কোনটা, লেটেস্ট নিউজ কোনটা, আর লেটেস্ট এরর কোনটা হইছে, এই সকল বিভিন্ন আমাদের সিচুয়েশন দরকার হয় প্রোগ্রামিং অ্যাসপেক্টে। তখন আমরা আসলে ইউজ করি স্ট্যাক। যেমন দেখবেন স্ট্যাক ট্রেস ইউজ করা হয়। স্ট্যাক ট্রেস আপনারা এই শব্দটার সাথে আস্তে আস্তে ফ্যামিলিয়ারাইজ হয়ে যাবেন যে স্ট্যাক ট্রেস মানে কি, ওখানে আসলে প্রবলেমগুলো, অর্থাৎ আপনি যে সকল লাইন এক্সিকিউট করতেছেন ওগুলো আসলে এইভাবে লাইন বাই লাইন পড়তেছে, এবং লাস্ট যে লাইনটা এক্সিকিউট হয়েছে সেটা সবার শেষে এসে জমা পড়ছে। এই ধরনের বিভিন্ন ধরনের সিচুয়েশন আপনাদের ম্যানেজ করা লাগবে। ধরেন আপনি একটা নিউজ সাইট বানাচ্ছেন, লেটেস্ট নিউজটা সবার আগে থাকবে এবং সেটা সবার আগে আপনি রিপ্রেজেন্ট করতেছেন। আপনি ধরেন একটা সাবস্ক্রিপশন সাইট বানাইছেন যেখানে লেটেস্ট যে ডাটাটা আসছে সেটা সবার লাস্টে থাকতেছে এবং সেটা সবার আগে সবাইকে জানাতে যাচ্ছে। এই সকল ক্ষেত্রে স্ট্যাক হেল্পফুল হয়তো ভূমিকা পালন করবে। সো স্ট্যাকের মূল ব্যাপারটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। সো আমি যদি বলি লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে এই ধরনের ডাটা স্ট্রাকচার আমার দরকার। স্ট্যাকের ক্ষেত্রে তিনটা মেথড ইউজ করা হয়, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কাউন্ট, পুশ, পপ। কাউন্ট কোনো মেথড না, কাউন্ট ইজ এ কাইন্ড অফ প্রপার্টি যেটাতে আপনি বুঝতে পারেন স্ট্যাকের সাইজ আসলে কত। পুশ মানে হচ্ছে ইনসার্ট অ্যান অবজেক্ট এট দ্য টপ অফ দ্য স্ট্যাক। তার মানে কি, যখন আপনি কোনো ডাটা ইনসার্ট করতে যাচ্ছেন স্ট্যাকের প্রথমেই ডাটাটা জমা হয়ে যাচ্ছে। আর পপ যখন করতেছেন, রিমুভস এন্ড রিটার্ন দ্য অবজেক্ট এট দ্য টপ অফ দ্য স্ট্যাক, তখন কি করতেছে, সে ওই টপ থেকে আবার ডাটাটা রিমুভ করতেছে। সো কিভাবে কাজ করে স্ট্যাক আমি একটু দেখাই দিচ্ছি। সো এটা ধরলাম আমার সেই ডিশ ওয়াশারের পাত্র। ওকে, এখন আপনি ডাটাকে এভাবে চিন্তা করতে পারেন, এটা হচ্ছে আমার টপ পজিশন। সো কেন এটার নাম পুশ এটা বলতে পারেন? কেন মেথডটার নাম পুশ? বিকজ ইটস পুশিং ডাউন। তার মানে কি, যে থালাটা আসতেছে সেটা উপরেই ছিল, যখন নতুন কোনো থালা আসছে সেটা নিচে নামতেছে। পপ মানে কি, টান দিচ্ছেন আবার অনেকটা স্প্রিং এর মতো উপরে উঠতেছে, বুঝা যাচ্ছে কি? সো এটা ওইভাবেই কাজ করে। তো আপনি যখন কোনো একটা প্লেট পাঠাচ্ছেন এখানে আর ডাটা পাঠাচ্ছেন, সেটা একদম প্রথম পজিশনে পুশ হয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে পুশ। আপনি যখন ডাটা ইনসার্ট করবেন। পপ মানে হচ্ছে যখন আপনি এভাবে করে কি, যখন আপনি ইনসার্ট করতেছেন এটা এখানে জমা হচ্ছে, এখানে জমা হচ্ছে, পরের ডাটা দিচ্ছেন, তারপরটা দিচ্ছেন। সো যেটা প্রথমে 0 নম্বরে ছিল সেটা চলে যাবে কোথায়? 1 এ। এবার যখন পপ করতেছেন, স্ট্যাক এবং লিস্টের ভিতরে এখানে পার্থক্য আছে। আপনার এখানে অনেক ডাটা আছে, আপনি যখন পপ করতেছেন সে কি করতেছে,
এই ডাটাটা কিন্তু সে বের করে নিয়ে আসতেছে এবং ওখান থেকে রিমুভ করে দিচ্ছে, এবং নিচের যে 1 নম্বর লোকেশনে যেটা সেটা এখন চলে যাচ্ছে কত নম্বরে? জিরোতে। এভাবে করে যতবার আপনি পপ করতেছেন আস্তে আস্তে জিনিসটা খালি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্ট্যাক, বুঝা যাচ্ছে? এবার আপনি যদি চান, ধরেন আপনি পুশ করতেছেন 0 1 2 3 4 5 পাঁচটা লোকেশনে ডাটা আছে, আপনি যদি চান জিরো বেসড ইনডেক্সের মাধ্যমে এটাকে ট্রাভার্স করবেন, এটাও পসিবল। ফরেস্ট দিয়ে ট্রাভার্স করবেন, এটাও পসিবল। যে ফরেস্ট দিয়ে আপনি দেখতে চান কোন লোকেশনে কি আছে, আপনি দেখতে পারেন। ইনডেক্সিং করে দেখতে চান, দেখতে পারেন। ইনডেক্সিং করে ভ্যালু অ্যাসাইন করতে চান, করতে পারেন। দ্য পয়েন্ট ইজ ইউ আর ভায়োলেটিং দ্য স্ট্যাক ইফ ইউ, আপনি যদি ডাটা ওইভাবে ম্যানিপুলেট করেন। আপনি যদি ইনডেক্স দিয়ে যদি ধরেন 2 নম্বর লোকেশনে যে ডাটাটা আছে সেটা চেঞ্জ করে আরেকটা প্লেট বসাই দিলাম, ম্যানুয়ালি সে ডিশওয়াশার উল্টাই দিয়ে করতে পারে না, আরেকটা প্লেট বসাই দিতে পারে না? পারে, বাট সে কি করতেছে আসলে? ভায়োলেট করতেছে স্ট্যাকের যেই কনসেপ্ট, অর্থাৎ তারে হয়তো কেউ ব্রাইব দিছে যে আমার প্লেটটা আগে ধুয়ে দাও, সে এবার উল্টানো শুরু করছে তোমার প্লেট কোনটা দেখাই দাও, এবার সে ওইটা ম্যানিপুলেট করছে, তাই না? তার স্ট্যাকের যে মেথডোলজি সেখান থেকে বের হয়ে আসছে। বাট আলটিমেটলি এরকম যে দরকার হয় না এমন তো না, দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনি ইনডেক্স বেস ফর্মুলাতে গিয়ে ওইটাকে ম্যানিপুলেট করতে পারেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? এবং স্ট্যাকের ক্ষেত্রেও কনসেপ্টটা সেম। প্রথমে স্ট্যাকে কোনো জায়গা নাই, ইটস ডাইনামিক থিং। প্রথমে কিছুই নেই এর কাছে। যখন আপনি ওকে পুশ করেন তখন একটা লোকেশন তৈরি হয়, আবার পুশ করেন আবার একটা লোকেশন তৈরি হয়, আবার যখন পপ করেন সে একটা লোকেশন কমায় দেয়, আবার পপ করতেছেন একটা লোকেশন কমায় দিচ্ছে। স্ট্যাক এইভাবে কাজ করে। সো আমরা যদি স্ট্যাকের একটা জাস্ট এক্সাম্পল দেখি তাহলেই বুঝে যাবে। স্ট্যাক কিভাবে ডিক্লেয়ার করবেন? জাস্ট স্ট্যাক লেখেন, দেন আমি লিখলাম ডিশ ওয়াশার ইকুয়াল টু নিউ স্ট্যাক। ওকে, সো স্ট্যাকে কি কি রাখতে পারেন দেখেই বুঝতে পারতেছেন। অবজেক্ট রাখতে পারেন, তার মানে কি যে কোনো টাইপের ভ্যালু এখানে অ্যাসাইনেবল। সো আমি লিখলাম সাপোজ ইন্টিজার একটা ভ্যালু রাখতেছি ডিশ ইকুয়াল টু 1, 1 নম্বর ডিশ রাখতেছি, কথার কথা। সো আমি পুশ করতেছি ডিশ, আমি জাস্ট এখানে একটা ফর লুপ চালায় আসি। তাহলে স্ট্যাকের জন্য কি আলাদা নেমস্পেস ডিক্লেয়ার করতে হবে? বলেন, স্ট্যাকের জন্য কি আলাদা নেমস্পেস ডিক্লেয়ার করতে হবে? কোনো কিছু দরকার নাই। নেমস্পেস বা এইগুলা অনেক, মানে স্ট্যাকের জন্য কেন নেমস্পেস ডিক্লেয়ার করবেন? নেমস্পেস ইজ অলওয়েজ ফর ক্লাস। ওকে, স্ট্যাকের জন্য কোনো নেমস্পেসের ইস্যু নাই। স্ট্যাক সাজেস্ট করতেছেন আপনি নেমস্পেসের বাইরে গিয়ে লিখতেছেন কিনা সেটা দেখেন। আপনি দেখেন নেমস্পেসে কালেকশন জেনেরিক আছে, জেনেরিকটা কেটে দেন তাহলে আসা করবে। আচ্ছা, নেমস্পেস কেন, মানে লাইব্রেরি ইউজ করতে হবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরি ইউজ করতে হবে। system.collections.generic আমাকে সাজেস্ট করবে জেনেরিক system.collection ইউজ করলে system.collection ভুল বলতেছি। সো আমি সাপোজ 10টা ডিশ নিচ্ছি আপাতত আমার কাছে, এবং এই 10টা ডিশ আমি পুশ করতেছি স্ট্যাকের ভিতরে। ওকে, নিলাম এবং ডিশ ইকুয়াল টু আই লিখলাম। কেন? কারণ ডিশের আমি ইন্ডেক্সিং করতে যাচ্ছি, এছাড়া কিছু না। তো আমি 1 থেকে শুরু করি এন্ড লেস দ্যান অর ইকুয়াল টু 10 দিই, তাহলে 10টা ডিশের পজিশন আমি বুঝে যাব। তার মানে আলটিমেটলি এইটার সাইজ কত হবে? 10। এবার আমি এই 10টা ডিশ পপ করতে থাকি। ফর ইচ, আমি ফর ইচ করতেই পারি এখন, রাইট? সো ডিশ ওয়াশার, কিন্তু এই ফর ইচে আসলে কোনো কাজ দিবে না। কেন দিবে না বলেন তো? ফর ইচে কাজ দিবে না বিকজ ডিশ ওয়াশারের সাইজ চেঞ্জ হবে। ফর ইচের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে যেটা আপনাদের বলা হয় নাই। যখন আপনি কোনো একটা কালেকশন নিয়ে কাজ করবেন, ফর ইচে থাকাকালীন ওই কালেকশনের কোনো ধরনের চেঞ্জ হওয়া যাবে না, মডিফাই হওয়া যাবে না। ভিতরে ডাটা চেঞ্জ হইতে পারে, বাট কালেকশনের সাইজ এদিক ওদিক হতে পারবে না, হলে ফর ইচ কাজ করবে না। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারতেছেন সবাই? সো আমি যদি এখন এখানে এইভাবে লিখি
স্পট দিয়ে কাজটা করতে পারি, তাহলে 10টা ডাটা আছে। দেন console.writeLine dishwasher.pop পপ দিলেই আসলে তার কাছে যেটা আছে সেটাই সে বের করে দিচ্ছে আইটেম হিসাবে। ওকে, আমাদেরকে ফাংশন লিখে লাগছে, আপনাকে আর অন্য কিছু করা লাগতেছে না। এবং সেক্ষেত্রে আলটিমেটলি এর সাইজ কত আমি দেখতে চাই। আমরা জাস্ট ওইটা পরে ট্রাভার্স করে দেখতে পারবো। তো আমি এখানে একটা ব্রেক পয়েন্ট রাখতেছি প্রথমেই, দেন রান করলাম। ডিশওয়াশার এখন কি কিছুই নাই, এই লাইনটা এক্সিকিউট হয় না যেহেতু। এবার এই লাইনটা এক্সিকিউট হয়েছে, ইনিশিয়ালাইজ করলো, কাউন্ট কত 0, তার মানে এর কাছে কিছুই নাই, রাইট? এবার আসেন dish equal to y, অর্থাৎ স্ট্যাকে যদি আপনার সাইজ ইনিশিয়ালাইজ করতে হয় তাহলে আপনাকে পুশ মেথডটাই লিখতে হবে। dishwasher.add বলে কোনো মেথড নাই, বুঝা গেছে? সো আমি এবার একটা একটা করে আইটেম দিলাম। তাহলে এখন ডিশওয়াশারের কাছে কত আছে? কাউন্ট 1 আছে, ফাইন। তো সেই কাজ করতে থাকুক। আমি যেটা করি এখানে আরেকটা ব্রেক পয়েন্ট বসাই দিই, এটা 10 বার ঘুরুক, তারপরে আবার এখানে এসে থেমে যায়। ওকে, তো আবার রান করে দিলাম। তার মানে ডিশওয়াশারের কাছে এখন কাউন্ট কত? 10। 10টা আইটেম তার কাছে আছে, এবং কি কি আইটেম আছে সেটা যদি আমি দেখতে চাই, এইখানে দেখেন কিভাবে করছে। প্রথমে 1 রাখছিল না, পুশ করতেছে, আলটিমেটলি সবার উপরে কি আছে? লাস্টে যেটা আছে সেটা 10। এবার যখন আপনি পপ করবেন কি 10 থেকে সে পাওয়া শুরু করবে, কিন্তু আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সাইজের ব্যাপারটা কি হয়। সো 10 আছে, রাইট? সাইজ তো 0 হয়ে যাবে। এই যে পপ করছে, একটা বের করে দিছে সে, তার মানে এখন আমার কাউন্টের কত আসা উচিত? 9। ওই যে উপরে দেখেন ডিশওয়াশার কাউন্ট এখন 9, কিন্তু একটা সে পপ করে দিছে। এভাবে করে সে 10টা পপ করে দিবে। সো আমি জাস্ট এইখানে একটা পয়েন্ট বসাই দিয়ে রান করে দিচ্ছি, সে ফর ঘুরে আসুক। কন্টিনিউ। আলটিমেটলি ডিশওয়াশারের কাছে কিছু থাকার এখন কথা না, 0, কারণ সবগুলো আইটেম সে পপ করে দিছে, এবং এখানে সেই আইটেমগুলো চলে আসছে আপনার কাছে অ্যাজ এ ইনপুট। এটাই কনসেপ্টটা, কি বোঝা গেল? চাইলে আপনি পলিশ করে কাজ করতে পারেন। পলিশ করে কাজ করলে তখন পপের কাজটা হচ্ছে না, জাস্ট আপনি ট্রাভার্স করে দেখতেছেন ভিতরে আইটেমগুলো কি কি আছে। অর্থাৎ আপনি পপ করতে চান না, বাট দেখতে চান, তাহলে তো নিশ্চয়ই আপনি পপ মেথডটা কল করবেন না, পলিশ করে দেখতে চাইতে পারেন। স্ট্যাক বোঝা গেল? ওকে, ফাইন। সো আমরা এখন সামনে আগাচ্ছি কিউ। কিউ এর কনসেপ্টটা হচ্ছে অনেকটা টিকেট লাইনের মতো, অর সার্ভার লাইন, অর বাস স্টপ লাইন, যে কোনো লাইন, যে লাইনে কি হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড একটা কথা বলা হয়, যে যে আগে আসবে সে আগে পাবে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হয়, ব্যাপারটা এরকম, তাই না? আগে আসছে না সবাই। সো কিউ এর ক্ষেত্রে ব্যাপারটা কি, যে যে প্রথমে আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ওটাকে আবার বলে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই তো? যে প্রথমে আসবে সে প্রথমে সার্ভিস পাবে। এগুলা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ওই যে যেটা বললাম, যে কোনো সার্ভার, ব্যাংকের কিউ, বাসের কিউ, টিকিটের কিউ, যে কোনো ধরনের কিউ আপনি ইউজ করতে পারেন। সো কিউ এর ক্ষেত্রে কনসেপ্ট কি, যে প্রথমে আসবে সে প্রথমে থাকতেছে, যে শেষে আসবে সে শেষে থাকতেছে, অ্যাড হচ্ছে। সো আমরা যদি এখানে দেখি কিউ এর ক্ষেত্রে দুইটা মেথড আছে, একটা হচ্ছে এন কিউ আর একটা হচ্ছে ডি কিউ। স্ট্যাকের ক্ষেত্রে কি কি মেথড ছিল? পুশ এন্ড পপ। পুশ কি করে? ইনসার্ট করে, পপ কি করে? বের করে নিয়ে আসে এবং জায়গা থেকে মুছে দেয়। এনকিউ ডিকিউ কনসেপ্ট সেম। এনকিউ করলে সে অ্যালোকেট করবে, ডাটা দিবে, ডিকিউ করলে ডাটা মুছে দিবে, বের করে নিয়ে আসবে। বাট রাখার স্পেসটা কেমন সেটা দেখেন। অ্যাডস অ্যান অবজেক্ট টু দ্য এন্ড অফ দ্য কিউ। এনকিউ করলে তার মানে কি, কেউ একজন আসছে লাইনের শেষে গিয়ে দাঁড়াইছে, রাইট? ডিকিউ কি করতেছে? রিমুভস এন্ড রিটার্নস দ্য অবজেক্ট এট দ্য বিগিনিং অফ দ্য কিউ। তার মানে কি, যে প্রথমে আছে তাকে বের করে দিচ্ছে। ওকে, হ্যাঁ, এইভাবেই আসলে এটা কাজ করে। আমি আর এটা দেখাচ্ছি না, দেখানোর দরকার আছে কি? এনকিউ ডিকিউ জাস্ট লেখার ফরম্যাটটা দেখে নিতে পারেন। যখন আপনি কিউ লিখতেছেন তখন আসলে আপনি টাইপ ডিফাইন করে দিচ্ছেন। কিউ এর ক্ষেত্রে এইটুকু পার্থক্য আছে। যখন আপনি স্ট্যাক লিখতেছেন, স্ট্যাকের ক্ষেত্রে মনে হয় লেখা যায়, টাইপ ডিফাইন করা যায় না।
স্ট্যাকের ক্ষেত্রে আমি করি নাই যদিও, বাট স্ট্যাকের ক্ষেত্রে মেবি জানে। স্ট্যাকের ক্ষেত্রেও যায়। আপনি যদি শুধু স্ট্যাক লেখেন তার মানে সেটা জেনারেলাইজ স্ট্যাক, যে কোনো টাইপের অবজেক্ট নিতে পারে। আর যদি আপনি টাইপ ডিফাইন করে দেন তার মানে শুধুমাত্র ওই টাইপের স্ট্যাক আপনি ডিফাইন করছেন। ওকে, কিউ এর ক্ষেত্রেও কনসেপ্টটা সেম। আমি একটু আলোচনা করতে চাই যেটা নিয়ে, সেটা হচ্ছে হ্যাশ টেবিল এন্ড ডিকশনারি। এতক্ষণ আপনারা যে ধরনের কাজ করছেন ডাটা স্ট্রাকচার নিয়ে, সেটা টোটালি আসলে ইনডেক্স বেসড। আমি কোন একটা ডাটা নিয়ে আসতে চাই, 0 নাম্বার ইনডেক্স, 1 নাম্বার ইনডেক্স, 2 নাম্বার ইনডেক্স ধরে কল করতেছি, সে আমাকে ডাটা দিয়ে দিচ্ছে। কিন্তু এমন যদি হয় যে আপনি আসলে ইনডেক্সের নাম দিতে চাচ্ছেন, অর্থাৎ কি এবং ভ্যালু পেয়ারে ডাটা রাখতে চান, বুঝা যাচ্ছে কি আমার কথা? অর্থাৎ একটা কি থাকবে, ওইটার এগেইনস্ট একটা ভ্যালু থাকবে। যেমন ফর অ্যান এক্সাম্পল, এই এক্সাম্পলটা একটু দেখেন। এইটা আসলে মেইনটেইন করে হ্যাশ টেবিল। হ্যাশ টেবিলে একটা কি থাকে, কিটাকে বলা হয় হ্যাশ, ভ্যালুটা হচ্ছে ওই হ্যাশের এগেইনস্টে যে ভ্যালু। কনসেপ্ট ক্লিয়ার? সো আমাদের এই ডাটা স্ট্রাকচারের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, দুইটা প্যারামিটার থাকে। হ্যাঁ, এখানে আসলে যেটা হবে, একটা আছে এটার কি পার্ট আর একটা আছে ভ্যালু পার্ট। সো কিটা অবশ্যই ইউনিক হতে হবে। আপনি এই ডাটা স্ট্রাকচারে যেটাই ডিক্লেয়ার করেন না কেন, কিটা অবশ্যই ইউনিক হতে হবে। সেক্ষেত্রে ধরেন আমি দিলাম কি 1 2 3 4 5 এনিথিং, দেন এটার এগেইনস্টে যে কোনো আপনি ভ্যালু রেখে দিচ্ছেন। যখন আপনার ভ্যালুটা দরকার, এটার নাম ধরে কল করতেছেন, সে আপনাকে ভ্যালুটা দিয়ে দিচ্ছে। স্ট্রিং হলে কি স্যার ইউনিক হতে হবে? স্ট্রিং হলেও ইউনিক হতে হবে, যাই দেন না কেন, কি এরিয়ায়, কারণ সে তো তাকে তো ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে ওই কি দিয়ে। এখন আপনি যদি চাবি দুইটা বানায় রাখেন তাহলে তো প্রবলেম, রাইট? তখন সে অ্যাম্বিগুইটিতে ভুগবে যে আসলে কোন লোকেশন থেকে আমি বের করব, এটা থেকে না এটা থেকে। সেই ইনডেক্স ধরে আর করবে, তখন আর কি ধরে করবে? হ্যাঁ, এখন আর ইনডেক্স বলে কিছু নাই, মানে এই ক্ষেত্রে এখন সবকিছু আসলে কি বেসড। হ্যাশ টেবিল আসলে কি নিয়ে কাজ করে মূলত, যেমন এখানে দেখেন আমরা একটা হ্যাশ টেবিল ডিক্লেয়ার করছি। হ্যাশ টেবিলের ফরম্যাটটা দেখতে পাচ্ছেন তো না? হ্যাশ টেবিল জাস্ট ভেরিয়েবল নেম, নিউ হ্যাশ টেবিল, অ্যারে লিস্ট যেভাবে ডিক্লেয়ার করছিলাম। হ্যাশ টেবিলে যখন আপনি একটা আইটেম অ্যাড করেন, প্রথম আইটেমটা হচ্ছে তার কি, পরের আইটেমটা হচ্ছে তার ভ্যালু। ওকে, সেকেন্ডলি আমি আগাচ্ছি, এই যে অনেকগুলো আইটেম অ্যাড করা হয়েছে। এবার দা পয়েন্ট ইজ কিভাবে আপনি ভ্যালুগুলো আবার রিটাইপ করতেছেন। যেমন এখানে আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে কি রাখা হয়েছে, আসলে ডাটাগুলো কি রাখা হয়েছে। 111 একটা কোর্স নাম নেম রাখা হয়েছে, কোর্স কোড। এটা হচ্ছে কোর্স কোড, এটা হচ্ছে কোর্স নেম। 111 ASP.NET MVC 222 জাভা বেসিক্স 101 লারাভেল, এরকম বিভিন্ন ধরনের কোডের এগেইনস্টে ডাটা রাখা হয়েছে। এখন আমি কোন একটা কোর্স চাচ্ছি, আমি কোড জানি, আমি কোড ধরে রিটাইপ করতে পারবো। সেইটা কিভাবে করা হচ্ছে এখানে দেখেন, কোর্স নেম একটা ভেরিয়েবল নেম হচ্ছে স্ট্রিং, বাট এই লাইনে যেটা করা হচ্ছে হ্যাশ টেবিল, এখানে পাঠাইতে হচ্ছে কি ইনডেক্সের মতো করে কিন্তু লেখা হয়েছে জিনিসটা, খেয়াল করছেন কিনা? আগে আমরা লিখতাম 0 1 2 3 4 5 6 7 8 এভাবে করে লিখতাম, এখন আমরা লিখতেছি কি 101। সে কি করবে, 101 নম্বরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপনাকে রিটাইপ করে দিচ্ছে। সো 101 এ কোনটা আছে, জেন। সো আপনি জেন দেখতে পাবেন। আমরা জাস্ট এই কোডটাই দেখি রান করে। ভাইয়া বলেন, হ্যাশ টেবিলে কি একটা কি রান্ডারে একটা ভ্যালু থাকবে, একাধিক ভ্যালু থাকবে? অবজেক্টও রাখতে পারেন, লিস্টও রাখতে পারেন, অ্যারেও রাখতে পারেন। ওকে, একটা কি রান্ডারে আমি চাইলে পুরো একটা অ্যারে রাখতে পারি। পারেন, মানে আপনার যে কোনো টাইপের ভেরিয়েবল রাখতে পারেন। ঠিক আছে, এটা এলোমেলো কেন হয়েছে, কোন একটা জায়গায় ঘাপলা আছে। একটা
তো এটা ক্ষেত্রে আমরা যদি দেখি জাস্ট ডিক্লারেশনের সময় কি হিসেবে সে কিনে এবং ভ্যালু হিসেবে কিনে দুইটাই কি স্ট্রিং থেকে স্ট্রিংয়ে কাস্টিং করা লাগবে না? হ্যাঁ স্ট্রিং থেকে স্ট্রিংয়ে কাস্টিং লাগবে না? অবজেক্ট হিসেবে রাখছে তাই এই ডাটাগুলো আসলে সে অবজেক্ট হিসেবে রাখে অর্থাৎ সে যে কোনো টাইপের ভ্যালু নিতে পারে কি হিসেবে নিতে পারে এবং ভ্যালু হিসেবে নিতে পারে অবজেক্ট বোঝা যাচ্ছে কি মাদার টাইপ তো যে কোনো কিছু নিতে পারেন অ্যারে লিস্ট যেভাবে কাজ করতো হ্যাশ টেবিলও সেভাবে কাজ করতেছে অর্থাৎ টাইপটা বোঝা যাচ্ছে না ঠিক যে কোনো টাইপ আপনি দিবেন সে সেই টাইপের ভ্যালু দিচ্ছে এবার ওই টাইপের আপনি কি ধরে টান দেন সে ওই টাইপের ভ্যালু ধরে টান দিবে এটাই সো আলটিমেটলি এই যে কাস্টিং কেন করা লাগছে ওনার কোশ্চেনটা হচ্ছে কাস্টিং কেন করলাম যেহেতু হ্যাশ টেবিল 101 ধরে কল দিলে সে আপনাকে আলটিমেটলি কি দিচ্ছে একটা অবজেক্ট দিচ্ছে ওই অবজেক্ট আসলে জানে না সে কি ছিল বাট ইটস কম্পাটিবল টু হোয়াট স্ট্রিং যে ডাটাটা আপনি দিবেন এই কারণে আপনি এটাকে কাস্টিং করে মনে করে দিয়েছেন যে অবজেক্ট তুমি আসলে একটা স্ট্রিং ছিলা তুমি কোর্স নেমটা আমাকে দাও সেটা আপনি কোথায় রাখলেন কোর্স নেমে আলটিমেটলি আপনি সেটা দেখতে পাচ্ছেন বুঝা যাচ্ছে কনসেপ্ট আর কোনো সমস্যা আছে কিনা হ্যাশ টেবিল কি জিনিস বুঝতে পারেন না এরকম কেউ আছেন কিনা আচ্ছা স্যার এখানে দুইটা সাবজেক্টের সেম কোড সেম কি? সেম কি হলে সেটা কাজ করার কথা না সো আমরা এটা দেখি ওভাররাইড হবে না। এই দেখেন এক্সেপশন দিছে সেম কি কাজ করবে না বিকজ সে বলতেছে কি আইটেম হ্যাজ অলরেডি বিন অ্যাডেড কি ইন ডিকশনারি 101 কি বিন অ্যাডেড 101 ও বলতেছে যে 101 অ্যাড করা হয়েছে আমি পারতেছি না ইটস অ্যাম্বিগাস রাইট কম্পাইলার অ্যাম্বিগাস থিং পছন্দ করে না সেইটাকে চেঞ্জ করে আপনার 101 তো 105 করে দিই এখন সে কি দিছে লারাভেল বিকজ 101 এ কি আছে লারাভেল আছে ডিকশনারি জিনিস একটু দেখাই 1 মিনিটের আলোচনা ডিকশনারি হচ্ছে একটু স্ট্রংলি টাইপ থিং হ্যাশ টেবিল কি একটু লুজলি টাইপ মানে কি হ্যাশ টেবিলের ক্ষেত্রে কি ভ্যালু কি দিবেন আপনি নিজেও জানেন না বাট ডিকশনারির ক্ষেত্রে কি এবং ভ্যালু কি দিবেন সেটা আপনাকে ডিফাইন করে দিতে হবে টাইপটা ডিফাইন করে দিতে হবে ওকে টাইপটা বলতে এই দেখেন ডিকশনারি একটা ডিক্লেয়ার করা হয়েছে প্রথমটা হচ্ছে স্ট্রিং তারপরেরটা স্ট্রিং এর মানে কি বোঝাচ্ছে প্রথম কি যদি আপনি ইউজ করেন তাহলে সেটাকে আপনাকে স্ট্রিং হিসেবে ইউজ করতে হবে এবং ভ্যালু যেটা সেটাকেও স্ট্রিং হিসেবে ইউজ করতে হবে ওকে দেন আপনি আবার ওইভাবে ডিক্লেয়ার করতেছেন পরবর্তীতে যে আগের মধ্যে হ্যাশ টেবিল যেভাবে string4.add করবেন প্রথমে কি দিবেন তারপরে ভ্যালু দিবেন বাট দুইটা এখন কি বোঝা যাচ্ছে না স্ট্রিং হ্যাশ টেবিল অ্যারে লিস্ট আর ডিকশনারি লিস্ট ডিকশনারি হচ্ছে লিস্টের মতো বাট নট লিস্ট লিস্ট ইজ এ ডিফারেন্ট ডাটা স্ট্রাকচার কনসেপচুয়ালি দে আর সেম কনসেপচুয়ালি দে আর সিমিলার নট সেম কনসেপচুয়ালি দে আর সিমিলার অবজেক্ট নিচ্ছে এও নিচ্ছে বাট ইটস টোটালি ডিফিনাইট যে আসলে সে জানে সে কি টাইপের ভ্যালু নিয়ে কাজ করবে এটাই সো আপনারা এই এক্সাম্পলটা এখানে প্র্যাকটিস করে দেখতে পারেন এখানে একটা কনসার্ন ছিল মনে আছে কিনা যে ওয়াই ডিকশনারি ইজ মোর কি বলে এখানে একটা কোশ্চেন ছিল যে ডিকশনারি কেন হ্যাশ টেবিল হ্যাশ টেবিলের থেকে ভালো এরকম কিছু একটা কথা ছিল প্রথম যে কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ হ্যাশ টেবিল ওভার ডিকশনারি যদি উল্টা করে বলে যে হ্যাশ টেবিলের প্রবলেম কোথায় ডিকশনারি যে প্রবলেমটা নাই এরকম যদি আমি বলি টাইপ সেফটি। টাইপটা টাইপ সেফটি মানে এক্স্যাক্টলি ধরছেন যে টাইপ সেফটি হওয়ার পরে সুবিধাটা কোথায় হচ্ছে আমরা মিক্সার কোনো ভ্যালু ঢুকবে না। আমি অলওয়েজ এনশিওর করতে পারবো আমার এই টাইপের ভ্যালু। আরেকটা এরিয়া আছে ডিকশনারির ক্ষেত্রে টাইপ সেফটি হওয়ার ফলে হ্যাশ টেবিলের টাইপ সেফটি না হওয়ার ফলে ওর যেটা করতে হয় লুক আপ করতে গিয়ে সময় লাগে আগে টাইপটা ওর বুঝতে হয় তারপর সে লুক আপ করতে হয় তাই না ভিতরে সার্চ করে নিয়ে আসতে তার একটু পারফরম্যান্স রিলেটেড আমি কথাবার্তা বলতেছি না বাট ওই ক্ষেত্রে কিন্তু তার লুক আপ করতে সময় বেশি লাগে ডিকশনারির ক্ষেত্রে এই জিনিসটা লাগে না ডিকশনারি জানে যে এটা টাইপ কি সে ইমিডিয়েট মোমেন্টে ওই টাইপ ধরে টান দিয়ে নিয়ে চলে আসতেছে সো সুবিধাটা হচ্ছে জেনারিক যেই ফিচারটা আছে এটা কি বলা হচ্ছে জেনারিক ফিচার বলেন টেবিলে বক্সিং আনবক্সিং ব্যাপারটা চলে আসছে বক্সিং আনবক্সিং ব্যাপারটা চলে আসতেছে যদিও বক্সিং আনবক্সিং এর ব্যাপারটা আমি এখন ডিসকাস করতেছি না ওকে বাট ওই কনসেপ্টটা চলে আসতেছে
সো এই যে একটা কথা লেখা আছে ডিকশনারি হ্যাজ জেনারিক সাপোর্ট, জেনারিক নিয়ে আমাদের কোনো আলোচনা তেমন নাই। জেনারিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই যে টাইপটা স্পেসিফিক বলে দেওয়ার যে ব্যাপারটা, যেমন লিস্টের ক্ষেত্রে আপনি টাইপ বলে দিচ্ছেন। ওকে, স্ট্যাগের ক্ষেত্রে দুই ধরনের অ্যাপ্রোচ দেখছেন, একটা হচ্ছে নরমাল স্ট্যাক লিখতেছি, আবার টাইপ দিয়ে বলে দিচ্ছি। দুইটার ভিতরে কোনটা সুবিধা বেশি? যেটা আপনি টাইপ বলে দিচ্ছেন সেটা ফাস্টার কাজ করবে, এটা হচ্ছে সুবিধা, লুক আপ করতে বেশি সুবিধা হচ্ছে। দ্যাটস ইট, আর তেমন আলোচনা নাই আজকে। আপনারা জাস্ট এইগুলা নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন যে কিভাবে কাজ করবে।